আমি তরুলতা। পর্ব ৮। সোফিয়া সাফা। সাবিনাও বসা থেকে দাঁড়িয়ে বললেন, চিৎকার করছিস কেন? ত্রানা কোন দিক দিয়ে অযোগ্য? অযোগ্য? অযোগ্য হতেও যোগ্যতা লাগে ওনার মধ্যে, সেইটুকুও নেই। আমি অবাক হচ্ছি, তোমরা এটা কিভাবে ভাবতে পারো? মানে হাউ? সাবিনা বিস্ফোরিত নয়নে নীলাভের দিকে তাকালেন। নাহিদ এবার নীলাভকে থামিয়ে দিয়ে বলল, তুই মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? ভালোভাবেও তো বলা যায় নাকি? মা তো তোকে একবারও জোর করেনি। তুই একবার বলাতেই আমরা মোমোকে বাড়ির বউ করে আনতে রাজি হয়ে গিয়েছিলাম, আর সেই তুই মায়ের সাথে এভাবে কথা বলছিস? নীলাভ আরও তেতে গেল। রাগটা যেন ক্রমশই বেড়ে যাচ্ছে। আমি বিয়ে করব না, আর ওই মেয়েকে তো জীবনেও বিয়ে করব না। সাবিনাও এবার রেগে গেলেন। ছেলের এরকম ব্যবহার সে মেনে নিতে পারলেন না। কেন বিয়ে করবি না? কি সমস্যা? ওর মাঝে কি সমস্যা? নীলাভ এবার রেগেমেগে বলেই ফেলে, আমি ওনাকে দেখতে পারি না। আই থিঙ্ক আই হেট হার। আর সেই জন্যই বলছি আমি ওনাকে কখনোই বিয়ে করব না। নীলাভের আচরণে সাবিনা প্রচণ্ড কষ্ট পেলেন। এদিকে তরুও চিৎকার চেঁচামেচি শুনে ড্রয়িং রুমে আসার জন্য সিঁড়িতে পা রাখতেই নীলাভের বলা শেষ কথাগুলো শুনতে পায়, যা শুনে তার পা জমে যায়। যারাও তার পেছনেই ছিল। নীলাভের কথা শুনে যারাও অনেক কষ্ট পেয়েছে। তবে তরুকে এসব শুনতে দেখে তার কষ্ট আরও বেড়ে গেল। তরু সিঁড়িতে রাখা পা ফিরিয়ে নিয়ে উল্টো ঘুরে যারাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। যারা এবার ভয় পেতে লাগল যে তরু এসব শুনে হয়তো রেগেমেগে এই বাড়ি ছেড়েই চলে যাবে। সে তরুর পিছু যেতে নেবে তার আগেই সাবিনার কাঠোকাঠ কণ্ঠে বলা কথাগুলো তার কানে ভেসে আসে। আমিও বলে দিলাম ত্রানাকে এই বাড়ির ছোট বউ করবই করব। দেখি তোর জেদ বড় নাকি আমার জেদ বড়। নীলাভ সাবিনার কথা শুনে যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। সে জানে না কেন তার এত রাগ উঠছে, কেন তার শরীর ভীষণভাবে জ্বলছে। আমি বিয়ে করব না তো করবই না, দেখি তুমি আমার অমতে গিয়ে কিভাবে ওই মেয়েকে বাড়ির ছোট বউ করো। বলেই নীলাভ নিজের রুমে চলে যেতে নেবে তার আগেই সাবিনা অসুস্থ হয়ে পড়লেন। নাজমুল আর নাহিদ তাকে সামলাতে তার দিকে এগিয়ে যায়। সাবিনার এই অবস্থা দেখে যারা দ্রুত পায়ে সিঁড়ি ডিঙিয়ে সাবিনার কাছে চলে আসে। এ কি হলো তোমার? সাবিনা, কি হয়েছে? মা, কি হলো তোমার? সাবিনার অবস্থা খারাপ দেখে নীলাভের হুঁশ ফিরে এলো। সে বুঝতে পারল সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? নীলাভের রাগ নিমেষেই পানি হয়ে যায়। সেও ছুটে আসে মায়ের কাছে। কিন্তু সাবিনা তাকে দূরে সরিয়ে দিয়ে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে ওঠে, নাহিদ, ও কে আমা রকা ছে আসতেনি শেধ কর। সাবিনার অবস্থা দেখে নাহিদ নীলাভের হাত সরিয়ে দিয়ে বলল, মাকে একদম ছুবি না। যা এখান থেকে, স্বার্থপর একটা। সব সময় নিজেরটাই তো ভাবিস, কখনো অন্যেরটা ভেবেছিস? এখন এসেছিস দরদ দেখাতে? মায়ের যদি কিছু হয় না আমি তোকে ছাড়ব না নীলাভ। নাহিদের কথায় নীলাভ কয়েক কদম পিছিয়ে গেল। নাজমুল সাবিনাকে সোফায় শোয়াতে শোয়াতে বললেন, নাহিদ, ডক্টরকে কল দে তাড়াতাড়ি। নাহিদ ডক্টরকে কল দিল। যারা তো কাঁদতে কাঁদতে শেষ। তার কান্না দেখে নাজমুল সাহেবও কাঁদছেন। এরই মাঝে তরু নিচে এসে সাবিনার এই অবস্থা দেখতে পায়। মূলত যারার কান্নাকাটির শব্দে সে নিজ পারেনি। তরুকে দেখে সবাই তার দিকে তাকালো।
তরু নির্লিপ্ততা, যারা সাবিনাকে পানি খাওয়াতে নিলে তরু আটকে দিয়ে বলে, আন্টির বুকে ব্যথা করছে, এই অবস্থায় পানি খাওয়ানো উচিত হবে না, এতে তার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। নাহিদ সম্মতি জানাল। নীলাভ একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এরই মাঝে ডাক্তার চলে এলেন। সে এসে সাবিনাকে চেক করে কিছু মেডিসিন খাইয়ে দিলেন। ওনার প্রেশার বেড়ে গেছে, সেই সাথে হার্টের ওপরেও চাপ পড়েছে, ওনার হার্ট আগে থেকেই ফুরবল। চিন্তা করার কিছু নেই আপাতত, তবে দেখবেন উনি যেন কোনো প্রকার স্ট্রেস না নেয়, তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে, এমনকি হার্ট অ্যাটাক হওয়ারও চান্সেস আছে। ডাক্তার চলে যেতেই নাহিদ আর নাজমুল মিলে সাবিনাকে তার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। নীলাভ পিছু পিছু গেলেও রুমে ঢুকল না। নাহিদ তাকে রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে এসে বলল, তুই যা এখান থেকে, মা তোকে দেখলে আবারও রিয়েক্ট করবে। নীলাভের খারাপ লাগল, তবুও সে নিজের রুমে চলে গেল। তরু আর যারা রাত 10টা অবধি সাবিনার পাশেই বসেছিল। সাবিনা এখন মোটামুটি সুস্থ, তবে কারো সাথেই কোনো প্রকার কথা বলছে না। আর নীলাভ যে সেই রুমে ঢুকেছে আর বের হয়নি। নাজমুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ত্রানা আর যারা খেয়ে শুয়ে পড়ো গিয়ে। যারা বলল, বাবা আপনিও চলুন খেতে, মাকে না হয় খাবার এখানেই দিয়ে যাব। সাবিনা শান্ত কণ্ঠে বলেন, আমি খাবো না, তোমরা এখন যাও, আমি একা থাকতে চাই। যারা কিছু বলতে চেয়েও বলল না। নাজমুল বললেন, আমিও খাবো না, তোমরা খাও গিয়ে। তরু নিঃশব্দে বেরিয়ে নিজের রুমে চলে যেতে নিলে যারা বলে, আপু খাবে না? তরু ছোট্ট করে উচ্চারণ করল, না। বলেই তরু দ্রুত পায়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। যারার আবারও কান্না পাচ্ছে। নাহিদ পেছনে থেকে এসে জড়িয়ে ধরল। আমার বউটা খালি কাঁদে আর কাঁদে। সে কি বোঝে না, সে কাঁদলে আমার ও কষ্ট হয়। যারা নাহিদকে ছাড়িয়ে বলল, কাঁদব না তো কি করব? আল্লাহর চোখ দুটোতে এক সমুদ্র পানি দিয়ে দিয়েছে যে। কত চেষ্টা করি যে আর কাঁদব না, কিন্তু পারি না। বলেই যারা ঠোঁট উল্টাল। এই দেখো আবার কাঁদে। এবার কাঁদলে কিন্তু আমি রাগ করব। চলো খাবে চলো। নাহিদ খাবে না বলতে গিয়েও থেমে গেল। সে না খেলে যারাও খাবে না, তাই সে যারার চোখ দুটো মুছে দিয়ে তাকে নিয়ে খেতে চলে গেল। এদিকে তরু বদ্ধ অন্ধকার ব্যালকনির ফ্লোরে হাঁটুতে মুখ গুজে বসে আছে, তার সামনেই বানি টয়টা রাখা। আজকে অমাবস্যা হওয়ায় চারপাশ অন্ধকারে ছেয়ে আছে। ঠান্ডা শীতল হাওয়া তার শরীর উঠে পারলেও মন উঠে পারছে না। তরু আনমনেই গাইতে লাগল, সেই তুমি কেন এত অচেনা হলে? সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম? কেমন করে এত অচেনা হলে তুমি? কিভাবে এত বদলে গেছি এই আমি? ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না? তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। নীলাভ মন দিয়ে গানটা শুনছে। সে নিজের ব্যালকনিতেই দাঁড়িয়েছিল। তরু অবশ্য জানত যে নীলাভ সেখানে দাঁড়িয়ে আছে। যতবার ভেবেছি ভুলে যাব, তারও বেশি মনে পড়ে যায় ও ফেলে আসা সেই সব দিনগুলো। ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না? তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তরু গুনগুনিয়ে গান গাইছে। নীলাভের মনটা আজকে খুব খারাপ ছিল মায়ের সাথে করা ব্যবহারের জন্য, কিন্তু সে যে নিরুপায়।
যদি একবার পারত তার মাকে তার পরিস্থিতি বোঝাতে, কিন্তু সেটাও পারবে না। নীলাভ কিছু একটা ভেবে তরুকে ডাক দেয়। ত্রানা, শুনছেন? নীলাভের ডাকে তরু ব্যালকনির সামনে এসে দাঁড়ায়। অন্ধকারে দুজনের কেউই একে অপরের চেহারা দেখতে পাচ্ছে না, কিন্তু তরু নীলাভের হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা দেখতে পাচ্ছে। তরু মুখ বাঁকাল। ঘৃণা করেও তো সিগারেট খাচ্ছ। তোমার কাছ থেকে ঘৃণা পেয়েও ঠোঁটের স্পর্শ পাচ্ছে। তাহলে আমি কেন পাচ্ছি না তোমাকে? কেন 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 ঘৃণিত বস্তুটি কেউ এত প্রায়োরিটি দিচ্ছ? তাহলে আমি কি দোষ করেছি? ঘৃণা করেও কি একবার বুকে টেনে নিতে পারতে না? তরুর অজান্তেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়। সে ভীষণ করে চাইছে নীলাভের হাতে থাকা সিগারেটটির সাথে স্থান পরিবর্তন করতে, কিন্তু এটা তো অসম্ভব। নীলাভ হাতে থাকা সিগারেটটিতে শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল। ইদানিং একটু বেশি এসব অখাদ্য খেতে হচ্ছে তাকে, তবে সে এগুলো করে আনন্দ পায়। এভাবে নিজেকে কষ্ট দিতে তার ভালো লাগে। নিজেকে পুড়িয়ে সে এক আকাশ পরিমাণ আনন্দ পায়। নীলাভ একটা শ্বাস টেনে তরুর দিকে তাকিয়ে বলল, আমার মা চায় আমি আপনাকে বিয়ে করি, কথাটা আপনি জানেন? তরু নির্বিকার ভঙ্গিতে বলে, হ্যাঁ জানি। আর এও জানি আপনি আমাকে বিয়ে করতে চান না, সেটা নিয়ে আপনাদের মা ছেলের মাঝে দ্বন্দ্ব চলছে। নীলাভ খানিকটা বিরক্ত হল। সে ব্যালকনির রেলিংয়ে হাত রেখে বলল, আপনি আমাকে বিয়ে করতে চান? আমার কোনো আপত্তি নেই, তবে আমি আপনাকে জোর করতে চাই না। নীলাভ এবার প্রচণ্ড বিরক্ত হল। এই মেয়েটাকে সে বুঝে উঠতে পারে না। অবশ্য সে বোঝার চেষ্টাও করেনি কখনো। সে শুধু জানে এই মেয়েটা তাকে প্রভাবিত করে, তাই এর থেকে দূরে থাকতে হবে। আপনি একজনকে ভালোবাসেন মিস ত্রানা, আপনি সেটা ভুলে গেলেন? আপনি অন্য একজনকে ভালোবেসে আমাকে কি করে বিয়ে করতে চাইছেন? তরু চুপ করে রইল। নীলাভ বাঁকা হেসে বলল, ইউ আর আ গিরগিটি। আপনি আমাকে একবার গিরগিটি বলেছিলেন। আমি সেই কথাটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি। গিরগিটি ও আপনাকে দেখে লজ্জা পাবে। তরু হাতে থাকা বাণীকে একটু শক্ত করেই চেপে ধরল। নীলাভের এসব কথা সে সহ্য করতে পারছে না আর। নীলাভ ক্রমশই তার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। সে চাইলেই এই ছেলেটাকে আটকে রেখে প্রমাণ করে দিতে পারে যে সে গিরগিটি নয়। ছেলেটার মুখ থেকে দিনে 100 বার ভালোবাসার কথা বের করতে পারে, কিন্তু সে পারে না। এই ছেলেটার সাথে সে জোর করতে পারে না, সে এখানেই তো ফুটবল। নীলাভ যেন অজান্তেই বারবার তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আর দুর্বলতার সুযোগ নিচ্ছে। তরুকে চুপ করে থাকতে দেখে নীলাভ কঠিন গলায় বলে উঠল, তখনকার বলা কথাগুলো আপনি শুনেছেন আমি জানি। তবুও আবারও বলছি, আমি আপনাকে এতদিন ঘৃণা না করলেও আজকে থেকে করি। কারণ আপনি একজন আজব পাবলিক, একজনকে ভালোবেসে আবার আমাকে বিয়ে করতে চাইছেন। ইউ আর এ গ্রিডি উইমেন। আমার জীবনটা নষ্ট করে দিতে চাইছেন। তরু মন দিয়ে নীলাভের কথা শুনতে লাগল, যেন নীলাভ তাকে কবিতা বলে শোনাচ্ছে। নীলাভ থামলে তরু স্বাভাবিক স্বরেই বলে, আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, তাই আমি তার ওপরে রাগ করে আপনাকে বিয়ে করতে চাইছি। আর এই আপনি বললেন না যে আপনি আমাকে ঘৃণা করেন। কে বলতে পারে, হয়তো সেই আপনিই একদিন আমাকে ভালোবাসা নিবেদন করবেন। আপনাকে ভালোবাসব? ইম্পসিবল। তরু হাতে থাকা বাণীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নীলাভ ভ্রু কুঁচকে তাকাল। মানে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আপনি আমাকে একদিন পাগলের মতো ভালোবাসবেন। নীলাভ থমকে গেল।
তরুর কণ্ঠে সে আলদাই একটা জোর অনুভব করল। নীলাভ না চাইতেও কিছুটা ঘাবড়ে যায়। অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরল, তবে সে জানে সে অনেক আগেই কাউকে ভালোবাসার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তবুও সে ঘাবড়ে যায়, কারণ ত্রানা অবশ্যই কোনো না কোনোভাবে তাকে প্রভাবিত করে, যা সে এতদিন ধরে অদেখার ভান করে গেছে। তবে এটাই সত্যি। নীলাভ ব্যাপারটাটা ইগনোর করে হাসল। তরু মন দিয়ে সেই হাসির শব্দ শুনল। হেরে যাওয়ার জন্য তৈরি হন মিস চৌধুরী। আমি এমন একজন মানুষ যার জীবনে ভালোবাসার কোনো অস্তিত্বই নেই। সেই অপ্রিয় অনুভূতিগুলো অনেক আগেই মরে গেছে। তরু মুখ বাঁকিয়ে বলল, অপ্রিয়? তাহলে আমি ডেফিনেটলি শো যে আপনি আমাকে ভালোবাসবেন। কেন এমনটা মনে হলো? এই সিগারেট ও তো আপনার অপ্রিয়, কিন্তু আপনি সেটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন। মূলত আপনি আপনার অপ্রিয় জিনিসগুলোকেই আপনার সবচেয়ে কাছাকাছি রাখেন। আয়ো নামের মেয়েটাকেও তো দেখতে পারতেন না, তাও দিনে 100 বার ভালোবাসি বলতেন, বিয়েও করতে চেয়েছেন। আমার কি মনে হয় জানেন? আপনি আপনার প্রিয় জিনিসগুলো আঁকড়ে ধরে রাখার ক্ষেত্রে অনেক বেশি ফুটবল আর ভীতু। নীলাভ স্তব্ধ হয়ে গেল। মেয়েটা যেন তাকে নিমিষেই পড়ে ফেলতে পারছে। কিন্তু কিভাবে? না, এই মেয়েটা থেকে এবার দূরে থাকতেই হবে। নীলাভ কথা ঘোরানোর জন্য বলে, আমাকে নিয়ে এত ঘাটাঘাটি না করে যাকে ভালোবাসেন তাকে নিয়ে করলে সে অবশ্যই আপনার প্রেমে পড়ে যেত। তাই আমি বলবো আমাকে ছেড়ে তার পেছনে লেগে থাকুন। তরুর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। সে তো সেটাই করছে। চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছি, এখন আর পিছু হটতে পারব না। আগে আপনাকে আমার প্রেমে ফেলে নেই, তারপর আমার ভালোবাসাকে নিয়ে ভাবব। নীলাভ এবার নিরুপায় হয়ে গেল। সে তরুর দিকে তাকিয়ে বলল, দেখুন, আমি আজ পর্যন্ত কারো কাছে অনুরোধ করিনি। আপনাকে করছি, আপনি দয়া করে আমার পিছু ছেড়ে দিন। আমি আপনাকে জাস্ট সহ্য করতে পারছি না। সেটাই তো, আমি আপনার অপ্রিয়, ভালোবাসাও অপ্রিয়। তাই আমি আর ভালোবাসা আপনার সবচেয়ে কাছাকাছি থাকব। আপনি নিজেই রাখবেন। নীলাভ চুপ হয়ে গেল। আর বেশি কিছু বলতে গেলে সে এমন কিছু বলে ফেলবে যেটা সে বলতেই চায় না। সেদিন সিগারেট যে সে সত্যিই লাইক করে না এটা বলাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু সে তো আর তখন জানত না যে তার মা এই জঞ্জালটাকেই তার জন্য পছন্দ করেছে, যাকে সে দুই চোখে দেখতে পারে না। তরু একনাগাড়ে বলতে শুরু করল, আমি কিন্তু অতটাও খারাপ নই। আমাকে বিয়ে করলে আপনি জিতবেন। আমি আপনার পাশাপাশি ফ্যামিলির সবার খেয়াল রাখব। আপনি মুখ ফুটে কিছু বলার আগেই আমি বুঝে নিব। আন্টি, আঙ্কেল সহ সবার সেবায় সর্বদা নিয়োজিত থাকব। আর সবচেয়ে বড় কথা, আমি সব দিক দিয়েই আপনার জন্য পারফেক্ট। কি নেই আমার মাঝে? রূপ, গুণ, টাকা পয়সা? এভরিথিং। আমি কিউট, স্মার্ট, হট আর অনেক বেশি সেক্সিও। স্টপ দিজ ননসেন্স। তরু আর কিছু বলার আগেই নীলাভ চিল্লিয়ে ওঠে। তরু অন্ধকারের মাঝেই নীলাভের দিকে তাকিয়ে দেখল নীলাভ তার দিকেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এ মেয়ে নাকি পাঞ্জেরি গাইড? নীলাভ মাঝে মাঝে গুলিয়েই ফেলে। কি ডেঞ্জারাস! সব কিছু থাকলেও লজ্জার বড় অভাব আপনার মাঝে। যা ইচ্ছা বলতে শুরু করে দেন। তরু একটু লজ্জা পাবার ভান করে বলল, কি যে বলেন না স্যার, আমি অনেক বেশি লাজুক। এত বেশি লাজুক যে মাঝে মাঝে আমি নিচের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে অন্যদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। নীলাভ বিষম খেল যেন। এ আবার কেমন লজ্জা? এমন লজ্জার কথা তো সে জীবনেও শোনেনি। ডিসগাস্টিং। নীলাভ কিছু একটা ভেবে বলল, আপনিও তো স্মোক আর ড্রিঙ্কস করেন তাই না? এই আমার মা আপনাকে পছন্দ করে, তাই এত লাফাচ্ছেন,
আমার মা যদি এসব জানে সে কিন্তু আপনাকে দেখতেই পারবে না। তরু একটু ভরকে গেল। সেদিন স্মোকিং করার জন্য লাইটার চাইতে গিয়ে নীলাভের কাছে ধরা পড়ে গিয়েছিল সে। তারপর প্রথম দেখাতেই তো ড্রাঙ্ক অবস্থায় নীলাভের সামনে অনেক উল্টো পাল্টা ব্যবহার করে ফেলেছিল। এসব নীলাভ মনে রেখেছে ভেবেই সে একটা ঢোক গিলল। নীলাভের মেমোরি তো দেখছি অনেক স্ট্রং। ধাত সেদিন কেন যে ওকে নজরে রাখিনি। ভাল লাগে না। তরু কিছু একটা ভেবে বলে উঠল, আমি মোটেও ওসব খাই না। আই এম গুড গার্ল। আসলে প্রথম দিন আমার ভালোবাসা আমাকে রিজেক্ট করে দিয়েছিল, সেই দুঃখেই আমি কোল্ড ড্রিঙ্কসের জায়গায় ভুল করে ওয়াইন খেয়ে ফেলেছিলাম। আর ড্রাঙ্ক হয়ে ওয়েটার আর আপনার সাথে অমন বাজে বিহেভ করে ফেলেছিলাম। আর ওই দিন তো আমি বলেইছিলাম যে সিগারেটটা নিচে পড়েছিল, তাই আমি ভাবলাম লাইটার দিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দেব। এগুলো মায়ের সামনে এক্সপ্লেইন করবেন কেমন? আপনি আন্টিকে এসব বলবেন? অবভিয়াসলি, তারও তো জানা উচিত যে তার পছন্দের মেয়ের মাঝে এই গুণগুলোও আছে। নীলাভ নিজের রুমে চলে গেল। তরুর চোয়াল শক্ত হয়ে এলো। নীলাভ সাবিনাকে এসব বলে দিলে তার সব প্ল্যান ভেস্তে যাবে। তরু নিজের রুমে গিয়ে ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করল। অন্যদিকে নীলাভ পুরো রুম অন্ধকার করে বিছানার উপর বসে আছে। সে কি করবে বুঝতে পারছে না। সে যতই বলুক সে নির্ভীক, কোনো কিছুতেই ভয় পায় না। কিন্তু সত্যি বলতে বর্তমানে সে একটা জিনিস খুব বেশিই ভয় পায়, আর সেটা হলো ভালোবাসা নামক সেই অপ্রিয় অনুভূতি। যেই অনুভূতিটা অনেক আগেই মরে গেছে। সে যেই মুহূর্তে আয়ুকে ভালোবাসার চেষ্টা করেও তাকে ভালোবাসতে পারেনি, ঠিক সেই মুহূর্তেই সে বুঝতে পেরেছে তার মনের ভেতরের সেই মৃত অনুভূতিগুলো কখনোই জীবন্ত হবে না। কিন্তু ত্রাণার সংস্পর্শে এলেই তার সেই অনুভূতিগুলো জীবন্ত হয়ে উঠতে চায়। কেন এমনটা হয় সেটাই সে বুঝতে পারছে না। সে এই অনুভূতিটাকে ঘৃণা করে। সে আয়ুকে ভালোবাসতে চেয়েছিল তবে পারেনি, কিন্তু আয়ু বর্তমানে যা করল তাতে সে এখন আর কাউকে ভালোবাসতেও চায় না। সে আর চায় না সেই অনুভূতিগুলো আবার প্রাণ ফিরে পাক, আবার জীবন্ত হয়ে উঠুক। মূলত সে ত্রাণাকে ভালোবেসে ফেলার ভয়েই তার থেকে দূরে থাকতে চাইছে, যেটা সে কাউকে বলতে পারবে না। তবে এটাই সত্যি, ত্রাণাকে দেখলেই তার সেই মেয়েটার কথা মনে পড়ে যায়, ত্রাণার মাঝে সেই মেয়েটার প্রতিচ্ছবি খুঁজে পায়। না চাইতেও তার মন শান্ত হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, নীলাভ জানে যে ত্রাণা হয়তো তাকেই ভালোবাসে। সে নিজের প্রতি ত্রাণার ভালোবাসা অনুভব করতে পারে। অবশ্য ত্রাণা কাকে ভালোবাসে সেটা স্পষ্ট করে বলেনি। তার ধারণা ভুলও হতে পারে। সে চেষ্টা করেছিল বিভিন্নভাবে ত্রাণার থেকে কথাটা বের করতে, কিন্তু ত্রাণা ভালোই এড়িয়ে গেছে। নীলাভ একটা শ্বাস ফেলল। যাই হোক, ত্রাণা একটা কথা ঠিকই বলেছে যে নীলাভ নিজের পছন্দের জিনিসগুলো আঁকড়ে ধরার ক্ষেত্রে অনেক বেশিই ভীতু। সে অপছন্দের জিনিসগুলো করেই যেন শাস্তি দেয় নিজেকে, যেমন আয়ুকে পছন্দ না করলেও সে ভালোবাসতে চাইত। সে জানত যে আয়ু তাকে শুধু মাত্র ব্যবহার করছে, তাও সে চুপচাপ সব মেনে নিত। এই ক্ষেত্রে ত্রাণাকে সে এই জন্যই মেনে নিতে পারছে না, কারণ ত্রাণাকে সে সত্যিকারে অপছন্দ করে না। উল্টো ত্রাণাকে সে পছন্দ করে। আর এই পছন্দটাই একসময় ভালোবাসায় রূপ নিতে পারে, যার কারণে নীলাভ ভয় পাচ্ছে। এসব আমি কি ভাবছি, কেন ভাবছি? আমি কেন এতটা চিন্তিত হচ্ছি? আর সেই পাগল মেয়েটা তো 12 বছর আগেই মারা গেছে। সেই সাথে আমার সেই অপ্রিয় অনুভূতিগুলো সেদিনই মরে গেছে। আমি যেখানে চেয়েও কখনো আয়ুকে ভালোবাসতে পারিনি, সেখানে ত্রাণাকে না চাইতেও কিভাবে ভালোবেসে ফেলব? আমি কখনোই সেই অনুভূতিগুলোকে পুনর্জীবিত হতে দেব না। সকাল 8টা।
নীলাভ নিজের রুমে ঘুমাচ্ছে, দেরি করে ঘুমানোয় সে এখনো গভীর ঘুমে তলিয়ে আছে। অসুস্থতার জন্য সে ছুটি নিয়েছে, একেবারে স্যাটারডে থেকেই কাজে যাবে। এদিকে তরু সবেমাত্র ফ্রেশ হয়ে বের হয়েছে। সে রেডি হয়ে নিচ্ছে অফিসে যাওয়ার জন্য। গতকাল অফিসে গিয়েছিল কিন্তু সেখানে বেশি কাজ ছিল না, যার জন্য সে নিজের কাজে বেরিয়ে গিয়েছিল। আজও অফিসে যাবে, তারপর সেখান থেকে তার ড্যাডের সাথে দেখা করতে যাবে। গতকাল বিকেলে তার ড্যাড সাভারে এসেছে তার সাথে দেখা করতে। তরু রেডি হচ্ছিল, তখনই সাবিনা তার রুমে আসে। সাবিনাকে আসতে দেখে তরু একটু অবাক হল। আরে আন্টি, আপনি? এখন আপনার শরীর কেমন আছে? ভালো। ত্রানা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আন্টি, বলুন না। সাবিনা বেডের উপর বসল, সেখানেই বাণীকে বসিয়ে রেখেছিল তরু। সাবিনা বাণীর দিকে একবার তাকালেন, তারপর তরুর দিকে তাকিয়ে বললেন, ত্রানা আজকে তোমার বাবার সাথে তোমার আঙ্কেল নীলাভ আর তোমার বিয়ের ব্যাপারে কথা বলবে। তুমি কি কিছু বলতে চাও? দেখো, তুমি যা ইচ্ছা বলতে পারো, আমি তোমাকে জোর করব না। তরু সাবিনার পাশে এসে বসল। আন্টি, একটা সত্যি কথা বলছি, আমি নীলাভ স্যারকে পছন্দ করি। জানি না কেন তাকে আমার ভালো লাগে। আর এই প্রথম আমার সাথে এমনটা হয়েছে। তার উপর আপনাদের ফ্যামিলি আমার ভালো লেগেছে, যারাও আছে এখানে। আর আপনাকে দেখলেই কেন যেন মায়ের কথা মনে পড়ে। এই প্রথম আমি একটা পরিবার পেয়েছি। সবকিছু মিলিয়ে আমি নীলাভ স্যারকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমি চাই না আপনারা তাকে জোর করুন। সে যাকে চাইবে তার সাথেই তার বিয়ে হোক। সাবিনা তরুর কথায় খুশি হলেন। তরুর মাথায় হাত রেখে বললেন, দেখো মা, নীলাভ আমার ছেলে। বাচ্চারা না বুঝে শুনে অনেক সময় অনেক আবদার করে বসে, যেটা তাদের জন্য পরবর্তীতে ভালো হয় না। কিন্তু মা বাবার উচিত তাদের সন্তানদের ভালো হবে এমন কিছু করা। আমি জানি নীলাভ তোমাকে বিয়ে করলেই সুখী হবে, তাই ওর বিয়ে আমি তোমার সাথেই দেব। কিন্তু স্যার হয়তো এটা চায় না। সে গত রাতেও আমাকে এগুলো নিয়ে কথা শুনিয়েছে, অনেক কথা বলেছে। আন্টি, আমি সত্যিই চাই না আমাকে নিয়ে আপনাদের মাঝে ঝামেলা হোক। তেমন হলে আমি অন্য কোথাও গিয়ে থাকব। সাবিনা ভ্রু কুঁচকে বললেন, নীলাভ কি বলেছে তোমাকে? বাদ দিন আন্টি, আমি চাই না এসব নিয়ে আবারও আপনাদের মাঝে ঝগড়া হোক। বলো না, কি বলেছে? তরু মাথা নিচু করে বলল, বলেছে আমাকে খারাপ বানানোর জন্য সে আপনার কাছে এমন কিছু বলবে যা আমি করিনি, যেন আপনি আমাকে আর দেখতে না পারেন। সাবিনা স্তব্ধ হয়ে গেলেন। তার ছেলে এমন কিছু বলতে পারে, এটা ছিল তার কল্পনাতীত। তুমি এই নিয়ে ভেবো না। তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ আন্টি। আচ্ছা, বিকালের দিকে চলে এসো, আজকেই তোমাদের এনগেজমেন্ট হবে। তরু মনে মনে অনেক খুশি হল, কিন্তু মুখে বলল, স্যার তো আমাকে দেখতেই পারেন না। সে কি রাজি হবেন? ওসব নিয়ে ভেবো না, আমি সব ম্যানেজ করে নেব। আর তোমার বাবা কি আসতে পারবেন? নাকি তোমার আঙ্কেল যাবেন? ড্যাড তো সাভারেই আছে, গতকাল বিকালেই এসেছে। ঝামেলার জন্য তার কথা বলে উঠতে পারিনি, আর না তো তার সাথে দেখা করতে পেরেছি। সাবিনা খুশি হলেন। আচ্ছা, তোমার বাবার নম্বরটা দিয়ে যাও, তোমার আঙ্কেল কল করে দেখা করতে বলবেন। তরু নম্বরটা দিয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অবশ্য সে গতকালই তার ড্যাড রাফিজ চৌধুরীকে সাভারে আসতে বলেছিলেন। মেয়ের কথা ফেলতে পারেননি রাফিজ, তাই তো গতকাল বিকেলেই সে সাভারে এসেছেন। তরু তো এখন অফিস থেকে সেখানেই যাবে বলে ঠিক করেছিল। এদিকে নাজমুল আর নাহিদ সকাল 11টার দিকেই বাড়িতে ফিরে আসে। নীলাভ মাকে দেখতে তার রুমে যাবে ভাবছে, কিন্তু সাহস পাচ্ছে না। সকালে ব্রেকফাস্ট করার সময় সাবিনা ছিলেন না, যারাই তাকে ব্রেকফাস্ট দিয়েছিল। নীলাভ সাহস জোগাড় করে সাবিনার রুমে আসল। মা, আসব? সাবিনা দরজার দিকে তাকিয়ে দেখলেন নীলাভ দাঁড়িয়ে আছে,
সে গম্ভীর স্বরে বললেন, এসো। নীলাভ এসে তার মায়ের সামনে বসল। মা, তোমার সাথে কিছু কথা ছিল। প্রথমত আমি সরি গতকালকের আচরণের জন্য। আমার তোমার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দেও। সাবিনা নিজের কাপড় গুছিয়ে আলমারিতে রাখছিলেন। কাপড় ভাঁজ করতে করতেই বললেন, আমি তোমাকে একটা শর্তেই মাফ করব, আর সেটা হলো ত্রানাকে বিয়ে করলে। নীলাভ আশাহত হল। তার মা এই ব্যাপারে এবার একটু বেশিই জেদ করছে বলে মনে হচ্ছে। মা, তুমি ওনাকে কতদিন ধরে চেনো? তুমি ওনার ব্যাপারে কতটুকুই বা জানো? উনি যেমন ভাব ধরে থাকেন উনি কিন্তু মোটেও তেমন নয়। ও কেমন সেটা আমাকে বোঝাতে এসো না। আর রইল চেনার কথা, ও তো আর আমার নিজের মেয়ে নয়, তাই ওকে না চেনাটাই স্বাভাবিক নয় কি? নীলাভ বুঝল তার মা এখনো রেগেই আছে। তাই সে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে নিল, তখনই সাবিনা পেছনে থেকে বলে উঠলেন, ওকে না চিনতেই পারি, কিন্তু নিজের ছেলেকে আমি ভালো করে চিনি। শোনো, আজকে বিকালে তোমার আর ত্রানার এনগেজমেন্ট হবে, তৈরি থেকো। নীলাভ ঘুরে এসে বলল, মা, তুমি আমায় চিনলে আমার কথাটা অবশ্যই বোঝার চেষ্টা করতে। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওনাকে আমার পছন্দ নয়। আমি দেখতে পারি না ওনাকে। সাবিনা উঠে এসে নীলাভের সামনে দাঁড়িয়ে বললেন, দেখাদেখির ব্যাপারটা বিয়ের পরে হওয়াই ভালো। নাহিদও কিন্তু যারাকে দেখতে পারত না, কিন্তু এখন নিজের চোখেই দেখো নাহিদ যারা বলতে অজ্ঞান। ওকে ছাড়া কিছুই বোঝে না। তোমার ক্ষেত্রেও তেমনটাই হবে। আর অপছন্দ হওয়ার মতো ত্রানার মাঝে কিছুই নেই। ও তোমার জন্য পারফেক্ট ম্যাচ। নীলাভ কিছু বলতে নিলে সাবিনা বলে ওঠেন, আমার কথার অবাধ্য হয়ে দেখো আজকে। তুমি সারা জীবনের মতো আমাকে হারিয়ে ফেলবে। তারপর তখন তোমার যা ইচ্ছা তাই করতে পারবে। সাবিনার কথা শুনে নীলাভের পায়ের নিচের মাটি সরে গেল যেন। সে ঠায় দাঁড়িয়ে রইল। মুহূর্তেই চোখ দুটো ভীষণ রকমের লাল হয়ে গেছে। সাবিনা দেখেও যেন দেখলেন না। সে আজকে বাধ্য হয়েছে নীলাভকে এসব কথা বলতে। ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেলে সেই বাবা মায়ের বেগ চেয়ে না থাকাই উত্তম। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাকে বাধ্য করো না তেমন কিছু করতে। নীলাভের দম আটকে গেল যেন। গলা দিয়ে কথাও বের হচ্ছে না। সাবিনা তাকে এসব কথা বলবেন সে ভাবতেও পারেনি। সাবিনা তো তার পুরো কথাটাই শুনল না। নীলাভ বহু কষ্টে বলে উঠল, মা, আগে আমার কথাটা অন্তত শোনো প্লিজ। আমি তোমার কোনো কথা শুনতে ইচ্ছুক নই। তুমি এখন যেতে পারো। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। বাকিটা তোমার ইচ্ছা। নীলাভ 2 কদম পিছিয়ে গিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আজ তুমি জিতে গেলে মা। আমি হেরে গেলাম তোমার জেদের কাছে। তবে আমাকে হেরে যেতে দেখে তুমি খুশি হতে পারবে তো? বিষয়টা মোটেও হার জিতের নয়। একদিন না একদিন তুমি আজকের দিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাই যেন হয় মা। কিন্তু তোমার আজকের সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে যেন তোমাকেই আবার আফসোস করতে না হয়। বলেই নীলাভ চলে গেল। সাবিনা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলেন। তখনই নাজমুল সাহেব এসে তার কাঁধে হাত রেখে বললেন, ছেলের কথায় মন ভারী করো না সাবিনা। দেখবে যা হবে ভালোর জন্যই হবে। সাবিনা একটা শ্বাস ছেড়ে বললেন, তুমি মিস্টার চৌধুরীর সাথে কথা বলেছ? হ্যাঁ, আমি আর নাহিদ বাড়িতে আসার আগে তার সাথে রেস্টুরেন্টে দেখা করেছি, আর আজকের এনগেজমেন্টের কথাও পাকা করেছি। সাবিনা খানিকক্ষণ ভেবে বললেন, না, তুমি বরং একেবারে কাজী সাহেবকেই আসতে বলো। নাজমুল অবাক হয়ে বললেন, আজকেই কেন? আজকে তো শুধু এনগেজমেন্ট হবে, তাই না? আমি কোনো রিস্ক নিতে চাই না। নীলাভকে বহু কষ্টে রাজি করিয়েছি। ওর মতো যখন তখন পরিবর্তন হতে পারে। ভুলে যেও না ও সিআইডি অফিসার।
আমাদের থেকে অনেক গুণ বেশি বুদ্ধি নিয়ে ঘোরে। তুমি আর নাহিদ আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে ইনভাইট করে ফেলো। এক্ষুনি রওনা দিলে সবাই রাতের আগেই আসতে পারবে। আজকে রাতেই নীলাভ আর ত্রানার বিয়ে হবে। নাজমুল মাথা নাড়ালেন। তার খুব একটা চিন্তা হল না, কারণ মিস্টার চৌধুরী খুব মিশুক। সে বলেছে ত্রানা যেহেতু রাজি হয়েছে, সে আর এখানে আপত্তি করবেন না। সেই হিসাবে আজকেই বিয়ে হলে মিস্টার চৌধুরী দ্বিমত করবেন না নিশ্চয়ই। তবুও নাজমুল সাহেব রাফিজ চৌধুরীকেই আগে কল করে জানালেন। সে সম্মতি দিলে নাজমুল সাহেব নাহিদকে নিয়ে বাকি সব আত্মীয় স্বজনদের ইনভাইট করতে শুরু করে দেয়। এদিকে সাবিনাও জারাকে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে যায়। দুপুর 2টার দিকেই নীলাভ আর নাহিদের কাজিনেরা সবাই চলে এলো। নীলাভের বিয়ের খবর শুনে সবাই তাড়াহুড়ো করেই এসে পড়েছে। সেই সাথে কাছের আত্মীয়রাও আসতে শুরু করে দিয়েছে। ডেকোরেটরের লোকেরাও এসে বাড়িঘর সাজাতে শুরু করে দিল। নাজমুল জারার বাবা মিস্টার সাফওয়ান এহসানকেও সপরিবারে আমন্ত্রণ জানালেন। সাফওয়ান অবশ্য এই ব্যাপারে জানে। তাজিম তাকে বলেছিল, তাই সে আশা নিয়ে দোনোমনো করছিলেন, কিন্তু নাজমুলের জোড়াজুড়িতে সে আসবে বলে দিয়েছে। এদিকে নাজমুল সাহেব যখন রাফিজ চৌধুরীকে কল করেছিলেন, তরু তখন তার সামনেই ছিল। তরু এই ব্যাপারে জানাতে পেরে একটু স্বস্তি বোধ করল। অবশেষে তার আর নীলাভের বিয়েটা হচ্ছে। অবশ্য বিয়েটা একেবারে না হওয়া পর্যন্ত সে পুরোপুরি শান্তি পাচ্ছে না। বিকাল 4টা। সুইটি, তোমার এখন যাওয়া উচিত। হ্যাঁ ড্যাড, এক্ষুনি চলে যাব। তুমি সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো কেমন? হ্যাঁ অবশ্যই, আমি লেট করব না। তরু রাফিজ চৌধুরীর বাড়ি থেকে বের হয়েই তাজিমকে কল করল। ভাইয়া, ভুলে যেও না আবার, তোমার একমাত্র বোনের বিয়ে কিন্তু। তাজিম হাসল। হ্যাঁ, আমার একমাত্র পাগলি বোনটার বিয়ে আজকে, আমি অবশ্যই আসব। চিন্তা করিস না। তরু তার বাকি বন্ধুদের কল দিয়েও আসতে বলে দিল। তারপর নীলাভদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নীলাভ সাবিনার রুম থেকে বের হওয়ার পর থেকেই নিজের রুমে দরজা আটকে বসে আছে। তার কাজিনরা অনেকবার ডাকাডাকি করলেও সে বের হয়নি। বাইরের সাউন্ড বক্সের আওয়াজে তার ভীষণ বিরক্ত লাগছে। সে বুঝতে পারছে আজকে বিরাট বড় কিছু একটা হতে চলেছে, কিন্তু সে কী বা করবে? সে যে কোনো কিছুর বিনিময়ে নিজের মাকে হারাতে পারবে না। এই মুহূর্তে তার মাথাতেও কোনো কিছুই আসছে না। বিকাল 4:30 নাগাদ সাবিনা আর যারা শপিং করে ফিরে এলো। যারা তো কিছুই বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। তরু তো বলল সে লাভ ম্যারেজই করবে, তাহলে সাবিনা কেন বলছেন যে তরু এই বিয়েতে রাজি? মা, আপনি ভাইয়া আর আপুকে এই ব্যাপারে ভালোভাবে জিজ্ঞাসা করেছেন তো? যারার কথায় সাবিনা বিরক্ত হলেন। মেয়েটা এই নিয়ে 10বারেরও বেশি একই প্রশ্ন করে যাচ্ছে। হ্যাঁ, আমি ভালোভাবে জেনে বুঝেই সব করছি। তুমি প্লিজ এসব কথা রেখে আমার সাথে মিলে কাজে মনোযোগ দেও। সময় নেই বেশি। বিকাল 5টা। তরু খান ম্যানশনে প্রবেশ করেই দেখল বাড়ি ভর্তি মানুষজন। এত মানুষজন দেখে সে একটু নার্ভাস ফিল করল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে নেবে তখনই নীলাভের কাজিন বোনগুলো তরুকে এসে ঘিরে ফেলল। তাদের মধ্যে একজন জারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাবি, এই মেয়েটাই কি আমাদের হবু ছোট ভাবি? যারা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই ওরা 5 জন তরুকে এক প্রকার টেনে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসাল। সেখানে আরও কয়েকজন মধ্যবয়সী মহিলা বসেছিলেন। সম্পর্কে তারা নীলাভের ফুপু, মামি আর কাকি হয়। চারপাশে এত মানুষ দেখে তরুর মাথা ঘুরছে। সবাই অদ্ভুত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন হচ্ছে এনায়া, সম্পর্কে সে নীলাভের বড় কাকি হন। সে বলে উঠলেন, মেয়েটা দেখতে শুনতে ভালোই, আয়ুর থেকেও ভালো। তরু একবার তার দিকে তাকিয়ে পরখ করে নিল। তরু অবশ্য নীলাভের কাকিকে চেনে। এনায়ার কথার পিঠে নীলাভের বড় মামি রুবি বললেন,
দেখতে শুনতে ভালো হলেই হবে নাকি? সাবিনা আপা তো ছোট পোশাক পরা মেয়েদের পছন্দ করেন না। আয়ুকেও এই নিয়ে অনেক বোঝাতেন। তাহলে সে আবার একে পছন্দ করল কিভাবে? তার কথার পিঠে নীলাভের ফুপাতো বোন জিনিয়া বলে উঠল, মামি এটাকে ছোট পোশাক বলে না, এটাকে শার্ট প্যান্ট বলে। দেখো তো শরীরের কোনো অংশ বের হয়ে আছে নাকি? নেই তো, তাই না? যেই পোশাকে শরীর বের হয়ে থাকে সেই পোশাককে ছোট পোশাক বলে। রুবি পান চিবোতে চিবোতে বলতে লাগলেন, হয়েছে হয়েছে, আমাকে আর এই বয়সে পোশাক চেনাতে হবে না। তাদের কথা বাদ দিয়ে কাজিনরা সবাই প্ল্যান করতে শুরু করল। সময় না থাকায় গায়ে হলুদ সহ বাকি সব অনুষ্ঠান আজকে বাদ দেওয়া হয়েছে। সেসব অবশ্য কালকে হবে। আজকে শুধু বিয়েটা হবে। তবে সেসবের পাশাপাশি কালকে বিরাট বড় করে বৌভাতের আয়োজন করা হবে। তাদের সব প্ল্যান কালকের জন্য। তাদের সবার পরিচয় জানা যাক। জিনিয়া আর জিসান দুজন ভাই বোন। নয়না হচ্ছে নীলাভের বড় কাকার মেয়ে, তার একটা বড় ভাই আছে যার নাম নিকি। নিকি 1 বছর আগেই বিয়ে করেছে, তার বউয়ের নাম রোজি। আর বাকি দুজন হচ্ছে নীলাভের মামাতো বোন, যাদের নাম হচ্ছে লিলি আর লরা। তাদের ভাই নেই। নীলাভের বাবারা 3 ভাই 1 বোন, ছোট কাকার 1 ছেলে আর 1 মেয়ে, তারা দুজনই ছোট, স্কুলে পড়ে। তাদের কথার মাঝেই দরজা দিয়ে 2 জন যুবক প্রবেশ করে, যারা ওয়ার্কার্সদের রান্নার কাজ বুঝিয়ে দিচ্ছিল। যুবক দুজনকে দেখে সে হাসি মুখে সেদিকে এগিয়ে যায়। আরে মাহদি আর জুনায়েদ ভাই, আপনারা এসেছেন? মাহদি হাসি মুখে বলল, ইয়েস ভাবি, আমাদের বেস্ট ফ্রেন্ড নীলের বিয়ে, আর আমরা আসব না তা কি হয়? জুনায়েদ হাঁপ ছেড়ে বলল, উফ, বাড়িঘর সাজানো দেখে নিশ্চিন্ত হলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম নাহিদ ভাই প্রাঙ্ক করছে। তার উপর নীলকে কখন থেকে কল করছি, ও তো রিসিভই করছে না। মাহদি বলল, চল গিয়ে দেখি মশাই কি করছে, যে কলটাও রিসিভ করার সময় পাচ্ছে না। যারা নিচু স্বরে বলে, ভাইয়া সকাল থেকে রুমে দরজা আটকে বসে আছে, দুপুরে খেতেও বের হয়নি। জুনায়েদ ভ্রু কুচকে তাকাল, মানে ওকে কি তোমরা জোর করে বিয়ে দিচ্ছ নাকি? এরকমটা তো মেয়েরা করে, ও আবার কবে থেকে এরকম আচরণ করতে শুরু করল? মাহদি বলল, আমি তো আরও ভাবছিলাম না জানিয়ে বিয়ে করছে বলে কল রিসিভ করছে না। তাদের কথার মাঝে নাহিদ এসে বলে, কিরে তোরা এসে গেছিস, আয়, তোদের সাথে আমার কিছু কথা আছে। নাহিদ মাহদি আর জুনায়েদকে অন্যদিকে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলল, তারপর বলল নীলাভের কাছে গিয়ে ওকে বোঝাতে আর ওর সাথে সাথে থাকতে। মাহদি আর জুনায়েদকে দেখে নীলাভের ফুপাতো ভাই জিসান আর চাচাতো ভাই নিকি এগিয়ে এলো। নাহিদ ওদের দেখে বলল, তোরা 4 জন নীলাভের কাছে যা, তারপর ওকে বুঝিয়ে শুনিয়ে রেডি কর। 2 জন ওর সাথেই থাকিস আর 2 জন আমার সাথে এসে একটু অন্য কাজগুলোতে সাহায্য করবি, কেমন? নাহিদের কথায় সম্মতি জানিয়ে ওরা 4 জন নীলাভের রুমের দিকে চলে যায়। এদিকে এত লোকের মাঝে বসে থাকতে থাকতে তরুর অবস্থা বেহাল। এখন সন্ধ্যা 7টা বাজে। বিয়ের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। বাগানের পুরো অংশটাই ডেকোরেট করা হয়েছে, চারদিকে আলোয় আলোয় আলোকিত। এরই মাঝে তাজিম সহ সাফওয়ান আর জহুরাও এসে উপস্থিত হয়েছেন। সাফওয়ান অবশ্য জহুরাকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়েই এখানে এনেছেন। জহুরাকে দেখে যারা তার কাছে আসতেই জহুরা চিবিয়ে চিবিয়ে বললেন, এত কিছু হয়ে গেল, তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না মুখপুরি? বারবার বলে দিয়েছিলাম এই মেয়ে এই বাড়িতে আসা মাত্রই আমাকে জানাবি। শুনলি না কথা? এখন বুঝবি না, কিন্তু ভবিষ্যতে ঠিকই বুঝবি কতবড় বোকামি করেছিস আমাকে না জানিয়ে। যারা জহুরার কথা এড়িয়ে গেল, সে কেন জানাতো? জহুরা যে তার বোনকে দেখতে পারে না সে কি জানে না? জহুরা জানলে কি তার বোনকে তার সাথে থাকতে দিত? কখনোই দিত না।
ত্রানাকে সবার মাঝে বসে থাকতে সাবিনা ডাক দিলেন। কিরে, তোরা এখনো ওকে এখানে আটকে রেখেছিস? মেকআপ আর্টিস্ট এলো বলে। যারা সাবিনার ডাকে যারা তার কাছে ছুটে গেল। তোমার আর কোনো কাজ নেই মা, কাজ করার জন্য যথেষ্ট লোক আছে, তুমি শুধু ত্রানার সাথে থাকো। আচ্ছা মা, সাবিনা বাকি সবার উদ্দেশ্যে বললেন। মেয়েরা সবাই গিয়ে রেডি হয়ে নেও, অলরেডি 7টা বেজে গেছে, তোমাদের তো রেডি হতে ঢের সময় লাগবে। সাবিনার কথা মতো সবাই যার যার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল রেডি হতে। যারা তরুকে নিয়ে তরুর রুমে চলে এলো। এতক্ষণে তরু একটু নিঃশ্বাস নিতে পারছে। ওখানে বসে বসে মহিলাদের আজেবাজে কথা শুনতে শুনতে তার কান খারাপ হয়ে গেছে। অবশ্য সাবিনার সামনে কেউ কিছু বলতে পারেনি, সবাই আড়ালে বলেছে। বেশিরভাগ কথাই হয়েছে যারাকে আর তার ফ্যামিলিকে নিয়েই। সে কিছু বলতে চেয়েও বলেনি। আজ সে কোনো প্রকার ঝামেলা করতে চায় না, শুধু বিয়েটা হয়ে নিক, সবার কথাগুলো সে নোট করে রেখেছে। নীলাভ গম্ভীর মুখে বসে আছে। মাহদি আর জিসান সেই কখন থেকে বোঝাচ্ছে, কিন্তু কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। জুনায়েদ আর নিকি নাহিদের সাথে মিলে অন্যান্য কাজ করতে ব্যস্ত। বাইরের মেহমানরা সবাই ডেকোরেশন করা জায়গাতেই এসে বসবেন, সেই জন্যই এখানে সবকিছু রেডি করতে সাহায্য করছে তারা। 10টা নাগাদ তাদের প্রোগ্রাম শুরু হবে। মেকআপ আর্টিস্ট মিলে তরুকে সাজাচ্ছে, যারাও রেডি হচ্ছে। এই প্রথম তরু এত বেশি সাজগোজ করছে। সাজাতে সাজাতে মেকআপ আর্টিস্টের একজন বলে, তুমি এমনিতেই সুন্দর, তাই বেশি কষ্ট করতে হবে না। তরু কিছুই বলল না, শুধু হাতে থাকা বাণীকে আরেকটু জড়িয়ে নিল। সাজানো শেষ হলে তরুকে একটা ভারী মেরুন রঙের লেহেঙ্গা পরানো হল, সেই সাথে গোল্ডের আর স্টোনের জুয়েলারি পরানো হল। এই জুয়েলারিগুলো সাবিনা অনেক আগেই নীলাভের বউয়ের জন্য বানিয়ে রেখেছিলেন। সবশেষে তরুর মাথায় ইয়াবর একটা ঘোমটা পরানো হল। তরুকে এই সাজে একদম রাজরানীর মতো লাগছে। যারা তো তরুকে দেখে অজ্ঞান হয়ে যাবার উপক্রম। আপু, তোমাকে এত সুন্দর লাগছে যে আমি বোন হয়েও চোখ সরাতে পারছি না। নীলাভ ভাইয়ের কি হবে সেটাই ভাবছি। তরু হালকা হাসার চেষ্টা করল। আজকে তার জীবনের সবচেয়ে সুন্দরতম দিন। সে তার ভালোবাসাকে নিজের করে পেতে চলেছে। তরু যারার দিকে তাকিয়ে দেখল যারা খয়েরি রঙের ভারী স্টোনের একটি শাড়ি আর সাথে ম্যাচিং জুয়েলারি পরেছে। দেখতে অনেক বেশি কিউট লাগছে। তোকেও আজকে অনেক বেশি সুন্দর লাগছে। যারা কিছু একটা ভেবে বলল, আপু, তুমি বিয়েতে রাজি আছো তো? নাকি আবার আমার কথা ভেবে রাজি হয়েছ? না, আমি রাজি আছি, কিন্তু তুমি তো লাভ ম্যারেজ করতে চেয়েছিলে। লাভকেই তো বিয়ে করছি। যারা কথাটা বুঝে উঠতে পারল না। মানে আমি এখন ম্যারেজ লাভ করতে চাইছি। সেটার আবার কি মানে? মানে বিয়ের আগে প্রেম না করে বিয়ের পরে প্রেম করব। যারা খুশি হয়ে তরুকে জড়িয়ে ধরল। তরু একটু অস্বস্তি বোধ করল। এমনি এই পোশাকে তার ভীষণ আনকমফর্টেবল লাগছে। লেহেঙ্গাটা ভীষণ ভারী, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। তার উপর ভারী ভারী গহনাগুলো তো আছেই। তখনই রুমে আভিক আর লিজা প্রবেশ করে। সাবিনা যারাকে ডাক দেয়, যারা তার কাছে চলে যায়। তাদেরকে দেখে তরু বিভানের কথা জিজ্ঞেস করে। লিজা তরুর সামনে বসে বলে, যেই একটা ঝামেলা ওর গলায় ঝুলিয়ে দিয়েছিস, ওর তো নিঃশ্বাস নেওয়াও দায় হয়ে গেছে। কি হয়েছে? আভিক বলল। কি হয়েছে বলছিস? কি হয়নি বল। ওই মোমোর খপ্পরে পড়ে ওর জীবন তেনাত্তানা। ও আসেনি? এসেছে, কিন্তু মোমো ওকে বগলদাবা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তরু কিছুই বলল না। লিজা তরুকে দেখে বলল,
তোকে তো পুরোই ডল লাগছে ইয়ার। তোর লাভ আজকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকবে দেখিস। হ্যাঁ, তোকে দেখে মনেই হচ্ছে না যে তুই একজন গ্যাংস্টার। একদম ইনোসেন্ট একটা রাজরানীর মতো লাগছে। তরু বাঁকা হাসল। আমাকে দেখা হয়ে গেলে এবার একটু গিয়ে নীলাভকে দেখে আয় তো। আচ্ছা, যাচ্ছি। আভিক চলে যেতেই তাজিম মাইশাকে নিয়ে তরুর রুমে আসে। তরুকে দেখিয়ে বলে, মাইশা বউ দেখবে না? এই দেখো, আমার বোনের হবু যা। তাজিমের পরিচয় করানো দেখে তরু আর চোখে তাকাল। তবে বুঝতে পারল যে মাইশাকে এখন তার আসল পরিচয় জানানো ঠিক হবে না, সেই জন্যই তাজিম এমনটা করেছে। তরু একটু ভাব নিয়েই বলে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। কে আপনি? তরুর কথা শুনে তাজিম অবাক চোখে তাকিয়ে চাপা স্বরে বলল, মজা করছিস আমার সাথে? তাজিম আরও কিছু বলতে যাবে তার আগেই মাইশার চাহনি দেখে সে কথা ঘুরিয়ে নেয়। ওহ না, মানে তুমি আমাকে চিনতে পারছ না? আমি হচ্ছি জারার ভাই। যারা তো তোমার বন্ধুও হয়। লন্ডনের কথা মনে নেই? সেখানেই তো জারার সাথে তোমার বন্ধুত্ব হয়েছিল। যারা লন্ডনে আমার সাথেই দেখা করতে গিয়েছিল বুঝলে। তরু বাঁকা হেসে বলল, ওহ হ্যাঁ, মনে পড়েছে। যারা আপনার কথা বলেছিল আমাকে, কিন্তু আমাদের কখনো দেখা হয়নি। উনি কে? আমাদের ভাবি। তাজিম হাসি মুখে বলল, হয়নি, তবে শীঘ্রই হবে। তোমার বিয়ে মিটে গেলেই বিয়ে করব ভাবছি। লিজা বসে বসে ওদের কাণ্ডকারখানা দেখে মুখ চেপে হাসছে, তখনই সেখানে যারা আসে। মাইশাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। এই নে তোর হবু ভাবির সাথে পরিচিত হ। আরে ভাবি, তুমি এসেছ, আমি সত্যিই অনেক খুশি হয়েছি। আজকে আমার জন্য সবচেয়ে খুশির দিন। তোমার মতো কিউট ননদের দেখা পেয়ে আমিও অনেক হ্যাপি হয়েছি। বলেই মাইশা যারাকে জড়িয়ে ধরল। তরু আর চোখে একবার তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এদিকে নীলাভ চুপচাপ বসে আছে। বিয়ের কথা শুনে সে স্তব্ধ হয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না। সবাই এতক্ষণ যাবৎ জোড়াজুড়ি করে এবার ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে 10টা বাজতেও বেশি সময় বাকি নেই। মাহদি গিয়ে নাহিদকে এই ব্যাপারে জানালে নাহিদ নীলাভের রুমে এসে সবার উদ্দেশ্যে বলে, তোমরা গিয়ে তৈরি হয়ে নেও, আমি নীলাভকে রেডি করে নিয়ে আসছি। সবাই চলে যেতেই নাহিদ দরজা আটকে দিয়ে বলে, তুই কি বিয়েটা করবি না? নীলাভ নিশ্চুপ। কি হলো বল। না করলে বলে দে, তোর ভয় নেই, আমি মাকে বোঝাবো। সে তোর ওপর কোনোরকম জোর জবরদস্তি করবে না। নীলাভ তবুও চুপ করেই রইল। নাহিদ এবার বিরক্ত হয়ে বলল, আচ্ছা, আমি বরং বাইরে গিয়ে সবাইকে বলে দিচ্ছি যে তুই বিয়েটা করবি না। নাহিদ বেরিয়ে যেতে নেবে তার আগেই নীলাভ তার হাত ধরে তাকে আটকায়। বিয়েটা আমি করব। আর প্রমাণও করে দেব যে নীলাভ জাহির খান স্বার্থপর নয়। নাহিদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর নীলাভকে রেডি হতে সাহায্য করল। কিছুক্ষণের মধ্যেই নীলাভ রেডি হয়ে নিল। তার পরনে গোল্ডেন কালারের শেরওয়ানি, হাতে ব্যান্ডের ঘড়ি, কপাল পর্যন্ত ছড়িয়ে থাকা সিল্কি চুলগুলো জেল দিয়ে সেট করা, পায়ে ব্যান্ডের কেস। এই সাজে তাকে আরও বেশি সুদর্শন লাগছে। নীলাভকে দেখে মাহদি ঠাট্টা করেই বলল, তোকে আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। সবসময় তো বউকে দেখে বর অজ্ঞান হয়। আজকে মনে হয় বউ বরকে দেখে অজ্ঞান হয়ে যাবে। দেখিস ভাই, বউকে আবার অজ্ঞান টজ্ঞান করে দিস না যেন। নীলাভ কিছুই বলল না। তাকে রেডি হয়ে বসে থাকতে দেখে আভিক তরুকে গিয়ে খবরটা জানাল। স্টেজের মাঝ বরাবর কাঁচা ফুলের পর্দা দিয়ে বর্ডার দেওয়া হয়েছে। একপাশের সোফায় নীলাভ বসে আছে, আর অন্য পাশের সোফায় তরু বসে আছে। এভাবেই সামনাসামনি বসানো হয়েছে। তরুর পাশে যারা বসে আছে তাছাড়া লিজাসহ নীলাভের মেয়ে কাজিনরাও আছে।
নীলাভের পাশে তার বন্ধুরা আর ছেলে কাজিনরা আছে। নাহিদ আর নাজমুল সাহেব অতিথি আপ্যায়নে ব্যস্ত। স্টেজের সামনে চেয়ার রাখা হয়েছে, সেখানেই বাকিরা বসে আছে। সাফওয়ান এহসান দূর থেকেই তরুকে দেখছে, কাছে যায়নি, কারণ কাছে গেলেও তো তরু তার সাথে কথা বলবে না। রাফিজ চৌধুরী একদম সামনের চেয়ারে বসে আছেন। সাফওয়ান এহসান তার ব্যাপারে জানেন। সেদিন সে না থাকলে হয়তো তার মেয়েকে তারা জীবিত পেতেন না। নীলাভ গম্ভীর মুখে বসে আছে। তরু লম্বা ঘোমটার আড়াল থেকে তাকে দেখার চেষ্টা করছে, কিন্তু ফুলের পর্দাটার জন্য দেখতে পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব তরুর সামনে গিয়ে বসলেন। তরুকে কবুল বলতে বলা হল। তরু একটা বড় শ্বাস টেনে বলল, কবুল, কবুল, কবুল। কাজী সাহেব এবার নীলাভের সামনে গিয়ে বসলেন। নীলাভকে কবুল বলতে বলা হল। নীলাভ একবার নিজের বাবা মায়ের দিকে তাকায়, যারা সামনের সারির চেয়ারে বসে আছেন। তারপর একনাগাড়ে বলে ওঠে, কবুল, কবুল, কবুল। এরপর নীলাভকে রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলা হয়। নীলাভ কাগজটার দিকে একবার তাকিয়ে সাইন করে দেয়। তারপর তরুও রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। ব্যাস, এভাবেই তরুলতা আর নীলাভের বিয়েটা সম্পন্ন হল। স্টেজের বাইরে থাকা সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। কিছুক্ষণ পর নীলাভকে বলা হলো কাঁচা ফুলের পর্দা সরিয়ে তরুর ঘোমটা তুলে তার চেহারা দেখতে। এতগুলো লোকের সামনে নীলাভ না করতে পারল না। সেই উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে গেল, পর্দাটা সরিয়ে তরুর ঘোমটাটা তুলে ফেলল। সাথে সাথেই তরু আর নীলাভের চোখজোড়া মিলিত হল। নীলাভ তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিলেও তরু তাকিয়েই রইল। জুনায়েদ সহ বাকি কাজিনরা জোর করতে লাগল, ওই তুই এত আনরোমান্টিক কেন? ভাবির কপালে কিস কর একটা। মাথা খারাপ নাকি? মাহদি ফিসফিসিয়ে বলল, দেখ সবাই তাকিয়ে আছে, এখন না করলে সবাই বিষয়টা নেগেটিভলি নেবে। বাইরের অনেকেই আছে এখানে, কর প্লিজ। এক প্রকার বাধ্য হয়েই নীলাভ তরুর কপালে নিজের ঠোঁট ছোঁয়াল। তরু তো একদম স্ট্যাচু হয়ে রইল। এরকমটা হবে সে ভাবেনি। নীলাভ কিস করল, তাও আবার তাকে। তরুর পেটের ভেতর যেন হাজারো প্রজাপতি উড়াউড়ি করতে লাগল, সেই সাথে তার দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে আসতে শুরু করল, মাথাটাও চক্কর দিয়ে উঠল। সে নির্ঘাত আজ বেহুশ হয়ে যাবে। আর হলো তাই তরু আচমকাই নেতিয়ে পড়ল পাশে থাকা জারার কোলের উপর। কখনো কি দেখেছেন বিয়ের মঞ্চে বরের চুমু খেয়ে নববধূকে জ্ঞান হারিয়ে ফেলতে? কাঁচা ফুলের পর্দা সরিয়ে নীলাভ যখন তরুর কপালে নিজের ঠোঁট ছোঁয়াল, ঠিক সেই মুহূর্তেই তরুর শরীরটা ঢলে পড়ে। তার পল্লবিত চোখের পাতা দুটো নিঃশব্দে বন্ধ হয়ে যায়। একসাথে যেন সময় থমকে গেল। আশপাশের সবাই বিস্ময়ে জমে গেলেন। চারদিকের কোলাহল হঠাৎ চুপসে গিয়ে শুধুই থমথমে নীরবতা। এরকম কিছু কি কেউ কখনো দেখেছে কোনো বিয়েতে? স্টেজে হইচই পড়ে গেল। আত্মীয়স্বজনরা চিন্তিত হয়ে ছুটে এলেন তরুর কাছে। কেউ পানি ছিটাল, কেউ ডেকে উঠল বারবার। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন বললেন, স্ট্রেস আর প্রচণ্ড শকের কারণে এমন হয়েছে। রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তিনি পেশায় ডাক্তার, বরের তথা নীলাভের ফুপা। আশ্বস্ত করলেও চারপাশের অস্বস্তি কমল না। নীলাভ পাশেই দাঁড়িয়ে, মুখে একরাশ বিরক্তি। আশেপাশে যারা ছিল তারা কেউ কেউ মিটিমিটি হাসছে। জিসান বলে ফেলল, ভাইয়া, এটা তুমি কি করলে বলো তো? তোমার বউ তো একটা চুমু খেয়েই সেন্সলেস হয়ে গেল। মাহদি বলল, আমি তো ঠাট্টা করেই বলেছিলাম, এখন দেখছি আমার কথাটাই সত্যি হয়ে গেল। নীলাভের ধৈর্যের বাঁধ ভাঙল। জাস্ট শাট আপ।
বলেছিলাম তো এসব করতে হবে না। ভালো হয়েছে এবার? নাহিদ হেসে বলল। নীলাভ, ত্রানাকে তোর রুমে নিয়ে যা। নীলাভ যেন আকাশ থেকে পড়ল। আমি আমি কিভাবে নিয়ে যাব? নীলাভের মা সাবিনা ধমকের স্বরে বললেন। কিভাবে মানে? কোলে করে নিয়ে যাবি, দেখছিস না মেয়েটা জ্ঞান হারিয়েছে। ওকে এই অবস্থায় এখানে রাখা যাবে না। সবাই তো এখন ডিনার করতে যাবে। নীলাভ ঠোঁট কামড়ে কড়াভাবে বলল। আমি পারব না। ঠিক সেই মুহূর্তেই উপস্থিত এক তরুণ সামনে এগিয়ে এসে বলল। উনি না পারলে আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। সাবিনা অবাক হয়ে তাকালেন ছেলেটির দিকে। ছেলেটিকে সে এর আগে কখনো দেখেননি। সাফওয়ান এহসান বললেন। ও আমার বড় ছেলে তাজিম এহসান। লন্ডনে ছিল, 1 সপ্তাহ আগেই দেশে ফিরেছে। কথাটা শুনেই নীলাভ তাজিমের দিকে তাকাল। চোখে স্পষ্ট অনুধাবন। এই ছেলেটিই তরুর বড় ভাই, যে এত বছর বিদেশে ছিল। তাজিম তরুকে কোলে নিতে এগোতেই নীলাভ হাত উঁচিয়ে থামিয়ে দিল। আপনি ওনাকে কেন নেবেন? তাজিম শান্তভাবে বলল। আপনাকেই সবাই নিতে বলছে। আপনি নিতে পারবেন না, সেই জন্যই আমি নিতে চাইছি। এই কথায় পাশ থেকে মাইশা, তাজিমের গার্লফ্রেন্ড, রাগে জ্বলন্ত চোখে তাজিমের পানে তাকাল। কিন্তু তাজিম তা এড়িয়ে গেল। নিজের বোনকে এভাবে পড়ে থাকতে দেখলে কি কেউ চুপ করে থাকতে পারে? এসবের মাঝেই এগিয়ে এলো আভ্রিক। আমি ত্রানার ফ্রেন্ড। আমি ওকে নিয়ে যাচ্ছি। ত্রানা নামটা শুনেই তাজিম থমকে গেল। ত্রানা রূপে থাকা তরু তার বোন নয়। সে কোন অধিকারে তাকে নিয়ে যেতে চাইছে? সে পিছু হটল। আভ্রিক তরুকে কোলে তুলতে চাইল। ঠিক তখনই নীলাভ তার হাতও সরিয়ে দিল। ওনাকে কেউ নিয়ে গেলে আমিই নিয়ে যাব। নয়তো এখানেই পড়ে থাকবে। কেউ টাচ করবেন না। আভ্রিক অসন্তুষ্ট হয়ে বিড়বিড় করে বলল। একদম তরুর মতো পসেসিভ গিরি করছে এখনই, এমন পরে কি হবে আল্লাহই জানে। নাহিদের হঠাৎ মনে পড়ে গেল, নীলাভের তো কাঁধে ব্যথা। তোর তো কাঁধে ব্যথা, তুই কিভাবে নিবি? থাক, তোর নেয়া লাগবে না, আমিই নিয়ে যাচ্ছি। কথাটা শুনেই নীলাভ নাহিদের দিকে অদ্ভুত চাহনি নিক্ষেপ করল। নাহিদ ম্লান হেসে বলল। আচ্ছা বাবা, তোর বউ, তোর কাঁধে ব্যথা আমার কি? ছেলেরা চল, অতিথিদের খাওয়াতে হবে। তাজিম অপারগভাবে চেয়ে রইল। যদি নীলাভ জানত ত্রানা রূপে থাকা তরু তার আপন বোন, তাহলে হয়তো এমন করত না। কিন্তু এই অবস্থায় সে কাউকে বলতেও পারবে না। সবাই অন্যদিকে চলে গেলে স্টেজে পড়ে রইল কেবল তরু, যারা আর নীলাভ। যারার হাত ব্যথা হয়ে যাচ্ছে তরুকে ধরে রাখতে রাখতে। নীলাভ মুখ ঘুরিয়েছিল, অবশেষে সে ফিরে এসে চুপচাপ তরুকে কোলে তুলে নিল। যারা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। নীলাভ বিনাবাক্যে তরুকে কোলে করে তরুর রুমে রেখে আসতে চাইল, কিন্তু তরুর রুম লক করা। এক্সট্রা চাবি তার কাছে আছে, কিন্তু সেটাও তো নিজের রুমে। নীলাভ উপায় না পেয়ে তরুকে নিয়ে নিজের রুমেই ঢুকল। আর ঢুকে অবাক চোখে তাকিয়ে রইল। পুরো রুমটাই গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। বাড়তি কোনো কিছু নেই, শুধুই ফুল চারদিকে। নীলাভ বুঝতে পারল সে রুম থেকে বের হওয়ার পরই এইসব কিছু করা হয়েছে। সেই সাথে মনে পড়ল ত্রানা এখন তার স্ত্রী। তার উপর আজকে তাদের ফার্স্ট নাইট। এখন যদি নীলাভ ত্রানাকে অন্য রুমে রেখে আসে, তাহলে বিষয়টা নিয়ে লোকজন বিভিন্ন মন্তব্য করবে, তাকে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে। এসব ভেবেই সে একটা শ্বাস ছেড়ে তরুকে ফুল ভর্তি বিছানার মাঝেই শুইয়ে দিল। এরপর ত্রানার দিকে না তাকিয়েই ওয়াশরুমে ঢুকে শেরওয়ানিটা চেঞ্জ করে একটা হোয়াইট ডেনিম শার্ট আর জিন্স প্যান্ট পরে নিল। তারপর বাইরে থেকে ডোর লক করে দিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পরেই তরুর জ্ঞান ফিরে আসে। সে হাত দ্বারা মাথা চেপে ধরে উঠে বসে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সে এখন নীলাভের রুমে আছে।
তখনকার ঘটনা মনে পড়তেই তার নিজের উপর বিরক্ত লাগছে। সে কি করে অজ্ঞান হয়ে গেল? যেই মেয়ে দিনে দুপুরে মানুষ খু ন করতে পারে সেই মেয়ে একটা চুমু খেয়েই অজ্ঞান হয়ে গেল। দ্যাটস নট ফেয়ার। ধাত কি যে হলো আমার। তরু বেড থেকে নেমে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা তো বাইরে থেকে লক করা। তরু বিরক্ত হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। এদিকে নীলাভ ড্রয়িং রুমে বসে তার কাজিন আর বন্ধুদের সাথে গল্প করছে। মাহদি বলল, তোর বউ কিন্তু হেব্বি দেখতে, তারপরেও কেন তাকে মানতে পারছিস না সেটাই বুঝতে পারছি না। আয়ুকে এত কিছুর পরেও ভুলতে পারছিস না নাকি? মাহদির কথা শুনে নীলাভ শান্তস্বরে বলল, না, আয়ু আমার মন বা মস্তিষ্কের কোথাও নেই। তাহলে কি সমস্যা? জানি না, ওনাকে জাস্ট আমি সহ্য করতে পারছি না। জুনায়েদ বিরক্ত হল, কি তখন থেকে উনি উনি করে যাচ্ছিস? বউকে কেউ আপনি করে বলে? নীলাভ কিছু না বলে একটা শ্বাস ছাড়ল। নিকি বলল, যাক এসব বাদ দেও সবাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম এরকমটা হওয়াই স্বাভাবিক। এরেঞ্জ ম্যারেজ বলে কথা। আমারও তো এরেঞ্জ ম্যারেজ হয়েছে, আমি কি সংসার করছি না? নীলাভ বলল, ঘুম আসছে, ঘুমানো দরকার। জিসান হেসে উঠল, ঘুম নাকি অন্য কিছু? নিশ্চয়ই ভাবির কাছে যেতে চাইছ? নীলাভ বিরক্ত হয়ে বলল, আমি আজকে তোদের সাথে তোদের রুমে ঘুমাব। নীলাভের কথা শুনে সবাই অবাক চোখে তাকায়। মাহদি বলে, এসব কি বলছিস? এত সুন্দর করে আমরা সবাই মিলে তোর রুমটা সাজালাম, যদিও ডেকোরেটরের লোকেরাই সব করেছে, কিন্তু আমরাও কম কষ্ট করিনি। আর তুই বলছিস তুই আমাদের রুমে থাকবি? ফুলে আমার অ্যালার্জি আছে। জুনায়েদ বলল, মিথ্যা বলছিস কেন? আর তাছাড়া আমরা রুম পাব কোথায়? মহিলারা সব রুম দখল করে রেখে দিয়েছে। আমাদের তো ছাদে বেড বিছিয়ে ঘুমাতে হবে। অন্যদিকে বেশ অনেকক্ষণ পর যারা তার ননদদের নিয়ে তরুর রুমে প্রবেশ করে। তারা আসার সময় নীলাভের থেকে চাবি নিয়ে এসেছিল। আমার ড্রেস চেঞ্জ করা দরকার, এটা পরে আর থাকা যাচ্ছে না। যারা আমার রুম থেকে আমার লাগেজটা আনার ব্যবস্থা কর। যারা তরুর কথামতো লাগেজ এনে দিল, কিন্তু তরু কাপড় বের করতে নিলে যারা তাকে থামিয়ে দিয়ে বলে, আপু তোমাকে আজকে আর কালকের দিন অন্তত শাড়ি পরতে হবে। শাড়ি? তরু তো শাড়ি কোনোদিনও পরেনি। আমি ওসব পরতে পারবো না। যারা সালোয়ার কামিজ ঠিক আছে, কিন্তু শাড়ি আমি সামলাতে পারবো না। তাদের কথার মাঝেই সাবিনা বেশ কয়েকটা শাড়ি নিয়ে নীলাভের রুমে প্রবেশ করেন। তরু গিয়ে তার পায়ে হাত দিয়ে সালাম করতে নেয়, কিন্তু সাবিনা তাকে থামিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন। তারপর তরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মায়ের সাথে এত ফর্মাল বিহেভ করতে হয় না। তুমি বলেছিলে না যে আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে? আজ থেকে আমি তোমার মা, বুঝলে? তরু আনমনেই বলে ওঠে, মা? হ্যাঁ। সাবিনা জারার হাতে শাড়িগুলো তুলে দিয়ে একটা শাড়ি দেখিয়ে দিয়ে বললেন, এই নীল রঙের শাড়িটাই এখন পরাও। আগামী কালকে গায়ে হলুদ, মেহেন্দি আর বৌভাত একসাথে হবে। বাকিগুলো কালকের জন্য। সাবিনা যায়। যারা আর বাকিরা মিলে তরুকে নীল রঙের শাড়িটা পরিয়ে দিয়ে আবারও সাজিয়ে দিল। তারপর তরুকে খাটের উপর বসিয়ে রেখে সবাই মিলে নীলাভের কাছে চলে এলো। সব মেয়েদের একসাথে আসতে দেখে নীলাভ বুঝতে পারল যে এখন কোনো না কোনো গণ্ডগোল হবেই হবে, আর হলো তাই।
মেয়েরা এসে ছেলেদের ইশারা করতেই সব ছেলেরা মিলে নীলাভকে বসা থেকে টেনে তুলল। তারপর নীলাভকে নিয়ে তার রুমের দিকে হাঁটতে শুরু করল। কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? আমি যাব না, মাহদি বলল। আজকের দিনে বউয়ের কাছ থেকে দূরে থাকলে পাপ হবে, পাপ। জুনায়েদ তাল দিয়ে বলল। হ্যাঁ, আর সেই পাপের ভাগীদার আমরাও হব। নিকি বলল। আমরা পাপী হতে চাই না, বুঝলি? নয়না ফিক করে হেসে বলল। ভাবিও মনে মনে আমাদেরকে বকা দেবে। জিনিয়া বলল। সে ভাববে আমরাই তোমাকে তার কাছে যেতে দিচ্ছি না, আটকে রেখে দিয়েছি। নীলাভ বুঝতে পারল যে এদের সাথে সে একা পারবে না। এরকমটা হবে জানলে তো সে আজকে বাড়িতেই থাকত না। বাড়ির মান সম্মান রক্ষার্থে তাকে যে আর কি করতে হবে আল্লাহ মালুম। নীলাভকে দরজার সামনে এনে ছেড়ে দিল। তারপর নীলাভকে অবাক করে দিয়ে সবাই তার সামনে হাত পাতল। নীলাভ প্রথমে ঘাবড়ে গেলেও পরবর্তীতে বুঝতে পারল যে এরা টাকা চাইছে, আর মূলত টাকা হাতানোর ধান্দাতেই তাকে টেনেটুনে এখানে নিয়ে এসেছে। নীলাভ বাঁকা হেসে বলল, আমাকে এখান থেকে যেতে দিলে সবাইকে টাকা দেব, নয়তো 1 টাকাও পাবি না কেউ। নীলাভের কথা শুনে সবাই আহাম্মক বনে গেল। নয়না গাল ফুলিয়ে বলল, এটা কোনো কথা? মানুষ বউয়ের কাছে যাওয়ার জন্য টাকা দেয়, আর তুমি বউয়ের কাছ থেকে দূরে যেতে দেওয়ার বিনিময়ে টাকা দেবে বলছ? হ্যাঁ বলছি, এখন তোদের ইচ্ছা। সবাই নিজেদের মাঝে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। মাহদি বলে উঠল, টাকার জন্য এমন পাপ কাজ করা যাবে না। আমি আর জুনায়েদ আমাদের বন্ধুর হয়ে সবাইকে টাকা দিয়ে দেব। তোমরা সবাই ওকে জোর করে রুমে ঢুকিয়ে দেও। সবাই মাহদির কথায় রাজি হল। এরই মাঝে নাহিদও সেখানে এসে বলল, অনেক রাত হয়ে গেছে, ভাইয়ের হয়ে টাকা আমিও দিতে পারব। সবাই এখানের ব্যাপারটা মিটিয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাও, কালকে অনেক কাজ আছে। আর আমার একমাত্র বউ যারাকে দয়া করে ছাড়ো এবার। কথাটা শুনে সবাই হাসল। নীলাভ বিরক্ত হচ্ছে তবুও চুপচাপ দাঁড়িয়ে আছে। সে হঠাৎ করেই কিছু একটা ভেবে সবাইকে অবাক করে দিয়ে রুমে ঢুকে গেল। খাটের উপরে বসে থাকা তরু ঘোমটা উঁচু করে একবার তার দিকে তাকাল। কিন্তু নীলাভ কোনো দিকে না তাকিয়েই নিজের আলমারি খুলে একটা টাকার বান্ডেল বের করল। তারপর দরজাটা হালকা ফাঁক করে টাকার বান্ডেলটা এগিয়ে দিয়ে বলল, আমি কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। এই টাকাগুলো নিয়ে আমার রুমের সামনে থেকে ভাগ সবাই। সবাই টাকাগুলো নিয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। নীলাভ একটা শ্বাস ছেড়ে রুমে থাকা সোফায় গিয়ে বসল। প্রচণ্ড গরম লাগছে, সে এসির টেম্পারেচার আরও কমিয়ে দিল। তরু ঘোমটার আড়াল থেকে সবটাই দেখছিল। নীলাভকে চোখ বন্ধ করে একভাবে বসে থাকতে দেখে তরু খুব বিরক্ত হল। সে উঠে গিয়ে নীলাভের সামনে দাঁড়িয়ে হঠাৎ করেই সালাম করার উদ্দেশ্যে তার পায়ে হাত দিতেই নীলাভ চমকে তাকায়। সালাম শেষে তরু সোজা হয়ে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকেই বলে উঠল, আপনার বয়স কত? নীলাভ কিছুই বলল না। কি হলো বলুন? তা দিয়ে আপনি কি করবেন? বোঝার চেষ্টা করব যে আপনি আদৌ ম্যাচিউর নাকি ইমম্যাচিউর। মানে হলো আপনি কি জানেন না বাসর ঘরে বউয়ের সাথে কিরকম বিহেভ করতে হয়? তরুর কথায় নীলাভ থতমত খেয়ে গেল। বলে কি এই মেয়ে? কি বলতে চাইছেন? আমার বয়স 24 বছর, আমি নিশ্চিত যে আপনি আমার থেকে কমসে কম 5-6 বছরের বড় হবেন। তাও আমাকে আপনি আপনি করে বলছেন। বিয়ের আগে বলতেন সেটা আলাদা ব্যাপার ছিল, তবে বউকে আপনি করে বলাটা ভালো দেখায় না। আপনার যেই আত্মীয় স্বজন তারা যদি একবার জানতে পারে যে আপনি আমাকে আপনি আপনি করে বলেন তাহলে নিশ্চিত ধরে নেবে যে আমি আপনার থেকে বড়।
ফালতু বকা শেষ হয়ে গেলে নিজের কাজ করুন গিয়ে, আমাকে একদম বিরক্ত করবেন না। আমি তো নিজের কাজই করছি কিন্তু আপনি করছেন না। ওহ আচ্ছা, কি করব? সবাই যা করে, নাকি আপনি সেটাও জানেন না যে কি করে? তরুর কথাগুলো নীলাভের ভালো লাগছে না। ওহ হ্যালো, আপনি কি আউট অফ মাইন্ড? আপনাকে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি, তাই একদম বেশি কিছু এক্সপেক্ট করবেন না বলে দিলাম। নিজের রুমে যে আজকে থাকতে দিয়েছি এটাই তো আপনার সৌভাগ্য। কালকে থেকে আপনি আপনার রুমে থাকবেন। তরু বাঁকা হাসল। হা, এড়িয়ে যাচ্ছেন? আচ্ছা, আপনার কোনো ফিজিক্যাল প্রবলেম আছে নাকি? চলবে।